বিংশ শতকের প্রারম্ভ থেকেই আধুনিক জায়নবাদের উত্থান শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সামরিক সাথী তুরস্কের উসমানিয়া খেলাফত পরাজিত হলে মুসলমানদের সর্বশেষ ঘাঁটির পতন ঘটে। যুদ্ধের পর আমেরিকা, ইংল্যান্ড, ফরাসি অক্ষশক্তি বিজয়ী একতরফা আইনে জেরুজালেম সহ উসমানীয় খেলাফতের বিভিন্ন অংশ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলে 1948 সালে আরব মুসলমানদের ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত করে ইসলামের তৃতীয় পবিত্রতম ভূমিতে, প্রধানত ইউরোপের ইহুদি আদিবাসীদের জন্য ইহুদি ও খ্রিস্টান ধর্মের নানা রকম সুবিধাজনক ব্যাখ্যা ব্যবহার করে একটি নিওকলোনিয়াল ও বর্ণবাদী রাষ্ট্র নির্মাণ করা হয়। অপরদিকে পুরো আরব বিশ্বজুড়ে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র তৈরি করে, যার ফলে ওই অঞ্চলের মুসলমানদের বিভক্তির সুযোগ নিয়ে বৃহৎ শক্তিসমূহ নতুনভাবে জন্ম নেওয়া প্রত্যেকটি তথাকথিত ইসলামী দেশে সামরিক ঘাঁটি নির্মাণ করার মাধ্যমে চিরস্থায়ী মালিকানা পেয়ে যায়। এসব আমির শাহীর শাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা এবং আল্লাহ প্রদত্ত বেসুমার ধন দৌলত নিজেরা কুক্ষিগত করার লোভে পশ্চিমা নব্য সাম্রাজ্যবাদী শক্তি এবং সেটলার কলোনিয়াল স্টেট ইসরায়েলের বশ্যতা মেনে নেয়। মধ্যপ্রাচ্যের তথাকথিত স্বাধীন দেশসমূহে আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের নিম্নোক্ত ঘাঁটির তালিকার দিকে নজর দিলেই বিলাসবর্ষণের মতো মধ্যপ্রাচ্যের বাদশাহ, শেখ ও আমিরদের তথাকথিত সার্বভৌম ক্ষমতার ভ্রান্তি পাঠকদের কাছে পরিষ্কার হয়ে পড়বে। মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের 7টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ওই অঞ্চলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার কাতারের আল উদিদ বিমান ঘাঁটিতে অন্তত 10,000 মার্কিন সেনা মোতায়েন থাকে। বাহরাইন হলো মার্কিন নৌবাহিনীর 5ম ফিল্টের প্রধান ঘাঁটি। এখান থেকে তারা পুরো উপসাগরীয় অঞ্চল, আরব সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের একাংশ নিয়ন্ত্রণ করে। সৌদি আরবে মার্কিনদের প্রধান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেস থেকে মার্কিন বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের মিশন চালায়। ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত আনবারের আইন আল আসাদ এবং আরির এয়ার বেসে রয়েছে মার্কিনদের 2টি ঘাঁটি। দুর্ভাগ্যজনকভাবে প্রধান সুন্নি ইসলাম ধর্মাবলম্বী কুর্দিরা বহুদিন ধরে তুরস্ক, সিরিয়া, ইরাক এবং ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিকার প্রতিষ্ঠা নামে জায়নবাদীদের খুঁটি হিসেবে উম্মাহ বিরোধী কাজ করে চলেছে। জেরুজালেম বিজেতা মহৎ শাসক কুর্দি বংশোদ্ভূত সালাহুদ্দিন আইয়ুবির সঙ্গে বর্তমান কুর্দিদের মেলালে অবাক হতে হয়। ইরান, ইরাক, তুরস্ক এবং সিরিয়ার আজকের কুর্দিরা ইসরায়েলের দালাল ও ভাড়াটে সৈন্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবিতে রয়েছে মার্কিন নিয়ন্ত্রণাধীন আল দাফরা এয়ারবেস। ইরান তার প্রতিরোধ যুদ্ধে এই মার্কিন ঘাঁটিতেই আক্রমণ চালিয়ে যাচ্ছে। জর্দানের রাজধানী আম্মানের 100 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি মুফাফফাক এয়ারবেস। কুয়েত সিটির অদূরে ক্যাম্প আরিফজান হল মার্কিন সেন্ট্রাল আর্মির অগ্রবর্তী হেডকোয়ার্টার। উপরোক্ত 7টি দেশের বাইরে তুরস্কের ইনজনলিক শহরে ন্যাটো ঘাঁটিতেও মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। ব্রিটিশ ঘাঁটি। বাহরাইনে ব্রিটিশদের প্রধান নৌঘাঁটি অবস্থিত। এখানে ফ্রিগেট, মাইন সুইপার, সাবমেরিন এবং অন্যান্য সহায়ক জাহাজের সমন্বয়ে শক্তিশালী ব্রিটিশ ফিল্ড সর্বদা মোতায়েন থাকে। এছাড়া জিসিজিভুক্ত আরেক আরব দেশ ওমানের নৌঘাঁটিতেও বিমান বহনকারী ব্রিটিশ ফিল্ড মোতায়েনের ব্যবস্থা আছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিটা বাইরে সাইপ্রাসে রয়েছে পার্মানেন্ট ব্রিটিশ বেস, যেখানে যুদ্ধে প্রস্তুত সেনা, নৌ ও বিমান বাহিনী সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি মার্কিন এবং ফরাসি বাহিনীও ব্যবহার করে থাকে। ফরাসি ঘাঁটি। আরব আমিরাত থেকে মূলত ফ্রান্স মধ্যপ্রাচ্যে তার সামরিক স্বার্থ দেখভাল করে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন হামলা শুরু হওয়ার পর আল দাফরা বিমান ঘাঁটিতে ফ্রান্স অতিরিক্ত রাফেল যুদ্ধবিমানের বহর পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে আফ্রিকার জিবুতি এবং গ্যাবনে ফরাসি ঘাঁটি রয়েছে। আরব শাসকরা কেন কট্টর জায়নবাদীদের সুরক্ষা দিতে ডেকে এনেছিল তার পটভূমি জানা দরকার। আমার ব্যাখ্যা নানা রকম বিতর্ক তৈরি করবে জানা সত্ত্বেও ইতিহাসের কাছে দায়বদ্ধতার কারণে সত্য গোপনের কোনো উপায় নেই। প্রথমত, এসব নব্য শাসক আসলে কেউ রাজা বাদশাহ ছিলেন না। নব্য সাম্রাজ্যবাদীরা নিজেদের স্বার্থে আরব ভূমি বিভক্ত করে ছোট ছোট রাষ্ট্র বানিয়ে বর্তমান রাজা, শেখ ও আমিরদের ক্ষমতায় বসিয়েছিল।
সুতরাং অধিকাংশ আরব শাসক শ্রেণীর বৈধতা জনগণের পরিবর্তে পশ্চিমারাই উৎপাদন করেছিল। দ্বিতীয়ত, আরব শাসকরা কেউ রাষ্ট্রের নিরাপত্তা চাননি। তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল নিজেরা যাতে নিরাপদে থেকে মধ্যপ্রাচ্যে আল্লাহ প্রদত্ত অঢেল রাষ্ট্রীয় সম্পদের মালিক হতে পারেন। এই উদ্দেশ্য পূরণে দুই দিক থেকে বাধার আশঙ্কা ছিল। প্রথমটি দেশের জনগণ এবং দ্বিতীয়টি হাজার বছরের শত্রু শিয়া ধর্মাবলম্বী ইরান। সুন্নি শাসকদের কাছে শিয়া ইরান বংশ পরম্পরায় জায়নবাদীদের চেয়েও বড় শত্রু বিবেচিত হয়ে এসেছে। তাছাড়া ইসলাম গ্রহণের পরও আরব এবং পার্সিয়ার ঐতিহাসিক দ্বন্দ্বের সুরাহা হয়নি। লক্ষ্য করার বিষয় হলো, তুর্কিরা বিপুল সংখ্যাগরিষ্ঠ সুন্নি হলেও তাদের সঙ্গেও সুন্নি আরবদের দ্বন্দ্ব মেটেনি, বরং ওসমানীয় খেলাফত দীর্ঘদিন আরব ভূমি শাসন করার ফলে তুর্কিদের প্রতিও আরবদের ক্ষোভ অব্যাহত থেকেছে। সম্পর্কের এই জটিল ও আশ্চর্যজনক সমীকরণের ফলে আরব শাসকরা ক্রমেই শিয়া মুসলমান ইরান এবং সুন্নি মুসলমান তুর্কি উভয়কে শত্রু বিবেচনা করে দূরে ঠেলে দিয়ে জায়নবাদী খ্রিস্টান ও ইহুদিদের বন্ধু বানিয়েছে। পরিণামে শত বছরের ব্যবধানে সব অগণতান্ত্রিক আরব রাষ্ট্র জায়নবাদীরা প্রকৃত মালিকে পরিণত হয়েছে। আজকের আরব আমিরাত এই আত্মবিধ্বংসী সমীকরণের এক প্রকৃষ্ট উদাহরণ। ইরানের প্রতি কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীদের প্রবল বিদ্বেষ ও হিংস্রতা, সে সম্পর্কে অতি সংক্ষেপে আলোকপাত করে আজকের দীর্ঘ লেখা শেষ করব।